এইরকম একটা সুন্দর হাওর থেকে যদি এইরকম একটা হাওর হয়ে যায় তাহলে কৃষকরা বাঁচবে কিভাবে? এইরকম একটা সুন্দর ধানের টাল যদি এইরকম হয়ে যায় তাহলে কৃষকরা খাবে কি? ভেরি অ্যামেজিং ব্যাপার, তাই না? আজকের ব্লগের নাম আমাদের এই অবস্থা। Hey guys, Assalamualaikum. My name is Rifat Hussain. Welcome back to my new video. গাইস, আজকে আমি ব্লগ শুরু করতে যাচ্ছি কোনো চ্যালেঞ্জিং ভিডিও নয়, এটা হচ্ছে আমাদের কৃষকদের আর্তনাদের ভিডিও, যেটা দেখলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কৃষকরা কতটা কষ্টে আছে। কৃষকরা চাইলেই সবকিছু করতে পারে না। আসলে এ দেশে কি কৃষকের ঘরে জন্ম নিয়ে ভুল করেছি? না না, কেন বলছি এটা পরে বলতেছি। গাইস দেখো, কত সুন্দর একটা হাওর, কত সুন্দর একটা রাস্তা। এটা যদি এইভাবে পরিবর্তন হয়, ধান কাটার আগে যদি এরকম হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে কিভাবে? মানুষ খাইবে কি? গাইস দেখো, এটা হচ্ছে আমাদের হাওর। এই হাওরে তুমি যেগুলা দেখতেছো না কাটছে, সেইগুলাই শুধু কাটতে পারছে, অন্যগুলা কাটতে পারেনি। তো সেই জমিগুলা কেন কাটতে পারেনি? এই যে দেখো গাইস, মেঘ নামা শুরু করছে। এই মেঘটা যে প্রায় 7 দিন থাকবে এটা কেউ ভাবতে পারেনি। গাইস কত সুন্দর একটা হাওর থেকে এরকম হাওরের একটা রূপ দিয়ে দিছে। গাইস তোমরা দেখতেই পারতেছো, গেছে কালকের ভিডিও ওইটা, আবার আজকের ভিডিও হচ্ছে এইটা। গাইস একদিনে এত পানি উঠছে, মানুষের ধান কাটবে দূরের কথা, যেগুলো আগে কাটছিল সেইগুলাকে আনতে পারেনি বাড়িতে। একদিনে গাইস সবকিছু ডুবিয়ে দিয়েছে, মানুষের সবকিছু নিয়ে নিয়েছে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, কিন্তু কৃষকদেরকে আল্লাহ তাআলা এভাবে কেন মারতেছে সেটা জানা নেই। গাইস পানি ওঠার আগে দেখো আমার একটা ভিডিও। গাইস এখন যে আমার শরীর থেকে যে ঘামগুলো পড়তেছে, আসলে এগুলো ঘাম না, এটা হচ্ছে তোমার কৃষকদের সম্পদ, এটা হচ্ছে কৃষকদের ফলাফল। জাস্ট এই ঘামগুলাকে শুধু ঘাম বলা যাবে না, এটাকে বলা হবে কৃষকদের সম্পদ। ভাই তখন আমি আমার ঘামটাকে কৃষকদের সম্পদ বলছিলাম, আর এখন তো কৃষকদের সম্পদ পানিতে তলায় গেছে। এখন গাইজ সেটাকে আমি কি বলতে পারি? আসলে এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখনীয় বিষয়। আর গাইজ কৃষকদের দুঃখ কে দেখে, কারা দেখবে? কারণ এই দেশ তো কৃষকদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারে না। দেখো গাইজ, এই হাওরে কিন্তু মানুষের জমি করেছিল, যেখানে ধান করেছিল সেখানে আর ধান নেই, সেখানে পানি উঠে গেছে। চলো দেখি সেখান থেকে মাছ মেরে খেতে পারি কিনা। সো আল্লাহ তাআলা দেখি আমাদেরকে ধান মেরে মাছ দিয়েছে কিনা। গাইজ তোমাদেরকে কি দেখাবো? দেখানোর মতো কিচ্ছু নাই, কারণ গাইস কিচ্ছু তুলতে পারিনি, কিছু আনতে পারিনি। যেগুলো আগে কাটছিলাম সেইগুলা কেউ নিতে পারিনি। সেই কষ্টে আজকে আসলাম হাওরে মাছ মারতে, তবু কি মাছ পাবো সেটাও জানা নেই। কারণ গাইস এই হাওরে যে পানিটা হয়েছে সবটাই হচ্ছে বৃষ্টির পানি, এই পানিতে মাছ হওয়ার কথা না। সো দেখি এখানে মাছ ওঠে কিনা। সো গাইস দেখতেই পেলে এখানে মাছ ওঠে না। সো এভাবে মানুষদেরকে মেরে ফেলা, এভাবে কৃষকদেরকে আল্লাহ তাআলার পরীক্ষা করা, আসলে এটা অনেক বেশি অ্যামেজিং ব্যাপার। গাইস যেখানে দীর্ঘ 3-4 মাস পর পানি ওঠে, সেখানে 3 দিনে পানি উঠে গেছে এবং কৃষকদের জমিকে তলায় দিয়েছে। আসলে গাইজ কৃষকদের আর্তনাদ কে দেখবে? এই দেশের সরকার তো এটাকে আটকানোর জন্য কোনো রকমেই চেষ্টা করে না। প্রত্যেক বছরেই কোনো না কোনো জায়গাতেই এভাবে ধান তলিয়ে যায়। হ্যাঁ, তবে তুমি এটা বলতে পারো সরকারের এখানে কি করার আছে? দেখো ভাই, সরকারের যদি একটা উদ্যোগ নেই, অনেক ধরনের উদ্যোগ আছে। অন্য অন্য দেশে তোমরা দেখো সবখানে কিন্তু অনেক ভালো ভালো সার্ভিস আছে কৃষকদের জন্য। বাট আমাদের বাংলাদেশ হচ্ছে একটা কৃষি দেশ, সেটার মধ্যে কিন্তু কৃষকের কোনো সুরক্ষা নেই, কৃষকের কোনো মূল্য নেই, কৃষকদের দুঃখ বোঝার মতো কেউ নেই। আই মিন বাংলাদেশি কৃষকরা হচ্ছে এতিম। হ্যাঁ, আমি এটা ঠিকই বলছি, কারণ বাংলাদেশের কৃষকরা এতিমই, কারণ তাদেরকে দেখার মতো কেউ নেই। তাদের জমি তলায় গেছে, তারা কি খাবে সেটা নিয়ে চিন্তায় আছে, অথচ সরকারে কি করতে পারছে তাদের জন্য? এখনো কিচ্ছু করতে পারেনি। কিন্তু সরকারের মাথায় এটা রাখা উচিত যে পরবর্তীতে যদি পরের বছর যদি এভাবে পানিতে তলায় যায় তাহলে কৃষকরা তো আর কৃষক থাকবে না, তারা তো সবাই বেকারই হয়ে যাবে। সেই জন্য কিন্তু বাংলাদেশের জন্য কিছু একটা করতে হবে, কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি মাতৃক দেশ। আর সেই দেশে যদি এভাবে পানিতে কৃষি জমি তলায় যায় তাহলে তো এটা মানানসই নয়। গাইস আজকের ভিডিওটাতে তেমন মুড নেই, কারণ বাবা যত ক্ষেত করেছিল, আমার চাচারা যত ক্ষেত করেছিল, যে জমিগুলা করেছিল সেইগুলাকে আনতে পারিনি। আই থিঙ্ক আমার মনটা অনেক খারাপ, কারণ আমরা হচ্ছি এক ধরনের এতিম যাদেরকে দেখার মতো কেউ নেই।